নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলো চ্যাপ্টারের পার্ট 1, অর্থাৎ আজ প্রথম 10টি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখিনি কি কি কোশ্চেন তোমাদের সামনে আছে। সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এর সঠিক উত্তর হলো উত্তল দর্পণ। কোন ক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজ দেখতে পাই সেটি আমরা ছবির মাধ্যমে দেখব। দেখো, এখানে আমি প্রথমে একটি উত্তল দর্পণ অঙ্কন করলাম। এরপর আমরা কি প্রথমে ড্রয়িং করব? আমরা এখানে বসাবো আমাদের বস্তুকে। বস্তু থেকে দুটি রশ্মি আমরা ড্রয়িং করব। একটা রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল যাবে এবং দর্পণে আঘাত পেয়ে সেটি প্রতিফলিত হবে। প্রথম রশ্মি আমাদের আঁকা হয়ে গেছে। এবার আঁকবো আমরা দ্বিতীয় রশ্মি। দ্বিতীয় রশ্মি সোজাসুজি চলে যাবে আমাদের সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে। এখানে আমি সি দিয়ে সেন্টার অফ কার্ভেচারকে ডিনোট করলাম, অর্থাৎ আমাদের এটি হলো বক্রতা কেন্দ্র। এবার এই দুটি রশ্মির সংযোগস্থলেই আমাদের কি তৈরি হবে? এখানেই আমাদের ইমেজ গঠিত হবে। তাহলে ইমেজ আমরা পেলাম দর্পণের পিছনের দিকে। ইমেজকে আমি আই লিখলাম এবং অবজেক্টকে ও দিয়ে ডিনোট করলাম। তোমরা ছবিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, তাহলে এর সঠিক উত্তর হলো উত্তল দর্পণ। ছবি আঁকার সময় আমাদের অনেক সময় উত্তল দর্পণ এবং অবতল দর্পণ ভুল হয়ে যায়, এবং আমরা কিভাবে খুব সহজে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ মনে রাখতে পারবো সেই নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটিতে দেখতে পারো। চলে আসছি আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? 2f, f/2, 4f এবং f। চারটি অপশন দেওয়া আছে। এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ, যে কোনো দর্পণকে আমরা যদি জলে নিমজ্জিত করি তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ এফ। চলে আসি থার্ড কোশ্চেনে। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা এখানে একটা ফর্মুলা মনে রাখি। আমরা মনে রাখি এফ ইজিক্যাল টু আর বাই 2, বা অনেকে তোমরা মনে করো আর ইজিক্যাল টু 2f। তাই তো, আমরা যে কোনো একটিকে মনে রেখে দেবো এবং সেখান থেকে আমরা দেখে নিতে পারি যে অপশন নাম্বার বি, অর্থাৎ আর ইজিক্যাল টু 2f হলো এর সঠিক উত্তর। চলে আসি 4 নম্বর কোশ্চেনে। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? কোশ্চেনে যাওয়ার আগে আমরা প্রতিসরণের একটি ছবি এখানে আঁকবো। এখানটা ধরো আমাদের বায়ু প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম ধরো আমাদের জল, অর্থাৎ অপেক্ষাকৃত ঘন মাধ্যম। আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যম অর্থাৎ জলে প্রবেশ করছে। এখানে আমি আপাতন কোণকে আই লিখলাম এবং প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করলাম। প্রতিসরণ কোণ কি পেলাম? প্রতিসৃত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ বলবো। লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি যেহেতু সোজাসুজি এইভাবে তোমাদের বিভেদ তলে আপতিত হয়, তাই প্রতিসরণ কোণের মান কি হবে? প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে। বিবর্ধক কাঁচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। এক্ষেত্রে বিবর্ধন হয়েছে। বিবর্ধন হয়েছে কথাটার মানে হলো কতখানি বড় দেখাচ্ছে।
বা কতখানি ছোট দেখাচ্ছে, তাই তো? বিবর্ধন এখানে আমি এম দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ ম্যাগনিফিকেশন। বিবর্ধনের একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা? ফর্মুলা হলো প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। এই ফর্মুলা অনুসারে আমি যদি ভ্যালু পুট করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। প্রতিবিম্বের দূরত্ব কত লেখা আছে? 40 সেন্টিমিটার লেখা আছে। বস্তুর দূরত্ব কত দেওয়া আছে? 0.1 মিটার দেওয়া আছে। অঙ্কটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না যতক্ষণ না আমরা ইউনিটটাকে চেঞ্জ করে সেম ইউনিটে নিয়ে যাব, তাই তো? এটা খুব কমন একটা ব্যাপার। আমি মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করছি, অর্থাৎ কিভাবে লিখবো আমরা? এখানে আমরা 100 দিয়ে গুণ করলাম, ওপরেও হয়ে গেল সেন্টিমিটার, নিচেও থাকলো সেন্টিমিটার, অর্থাৎ একক দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আসি ভ্যালুতে। কিভাবে আমরা ক্যালকুলেট করব? দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা পেলাম 4 এখান থেকে, অর্থাৎ বিবর্ধন হয়েছে আমাদের 4। এই অঙ্কটা থেকে তোমরা কি শিখলে বিবর্ধনের ফর্মুলা, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। এই ফর্মুলাটা তোমরা মনে রাখলে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজভাবেই করতে পারো। চলে আসি 6 নম্বর কোশ্চেনে। আলোকের প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো। চ্যুতি বেশি হয় সেই কথাটার মানে হলো কোন রশ্মিটি সব থেকে বেশি বেঁকে গেছে, সেটিকেই আমরা চ্যুতি বলি। অরিজিনাল স্থান থেকে যে রশ্মিটি বেঁকে গেছে বেশি তাকেই বলা হয় চ্যুতি সব থেকে বেশি হয়েছে তার। ধরো এই একটি আলোক রশ্মি আমার একটি প্রিজমে আপতিত হয়েছে, এটি হলো সাদা আলো। তাহলে এখানে কি হবো? আমরা 7টি বর্ণ দেখতে পাবো। তো এখানে 2 3 4 5 6 7 7টি বর্ণ আমরা এখানে দেখতে পাবো। তো 7টি বর্ণের প্রথমে থাকে লাল এবং সব থেকে শেষে থাকে বেগুনি। প্রথমে থাকবে লাল এবং সব থেকে শেষে থাকবে বেগুনি আলো। তার মানে আমরা বলতে পারি বেগুনি রশ্মি সব থেকে বেশি চ্যুতি হয়েছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হলো এর সঠিক উত্তর। চলে আসে 7 নম্বর কোশ্চেনে। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি হলো এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, বেতার তরঙ্গ। দেখো এখানে তোমাদের একটা চার্ট মনে রাখতে হবে। প্রথমে দেখো আমি লিখলাম গামা রশ্মি, দেন এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ এবং রেডিও তরঙ্গ। কি ঠিক লিখলাম তো? গামা রশ্মি, এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রে, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ, রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ওয়েভ। এবার দেখো আমি কি লিখলাম, এখানে দেখো একটা অ্যারো সাইন দিলাম। অ্যারো সাইনটা কোনখান থেকে কোন দিকে যাচ্ছে? রেডিও ওয়েভ থেকে এক্স রের দিকে যাচ্ছে, সরি ওয়াই রশ্মির দিকে যাচ্ছে। তো রেডিও ওয়েভ থেকে যখন আমি গামা রশ্মির দিকে দিলাম, তার মানে আমার এখানে লিখবো কি কম্পাঙ্ক ক্রমশ বাড়বে। কি লিখবো এখানে? কম্পাঙ্ক ক্রমশ বাড়বে। এবং জাস্ট অপোজিট যদি আমি সাইনটা দিই, অ্যারোটা যদি আমি অপোজিট লিখি, তাহলে লিখবো কি আমাদের ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ বাড়বে। তোমরা যে কোনো একটা মনে রেখে দেবে, তার উল্টোটা করলেই তোমরা
কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক বলা হয়েছে, দেখো কম্পাঙ্ক কার সব থেকে বেশি, আমাদের গামা রশ্মি সব থেকে বেশি, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। চলে আসি 8 নম্বর কোশ্চেনে। কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রে ও অসীম দূরত্বের মধ্যে, অসীমে। এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, অর্থাৎ বক্রতা কেন্দ্রে। অবতল দর্পণে বস্তুর পজিশন অনুযায়ী আমরা প্রতিবিম্বের পজিশন এবং তার বৈশিষ্ট্য দেখতে পারি, তাই তো? এই প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো, এই নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেটিকে দেখতে পারো। সেটি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে কত সহজে তোমরা এই চারটিকে মনে রাখতে পারবে। আমি ডেসক্রিপশনে বক্সে এর লিংক দিয়ে দেব। চলে আসি 9 নম্বর কোশ্চেনে। প্রথম ও দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 ও v2 হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? এটি খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, প্রথমে আমরা জানবো যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা লেখে কেমন করে। প্রথম মাধ্যম অর্থাৎ এখানে 1 লিখলাম, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে 2 লিখলাম। তোমরা এভাবেও লিখতে পারো, আবার প্রথম মাধ্যমের সাপেক্ষে অর্থাৎ এখানে 1 লিখলাম, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 2টাকেও তোমরা লেফট সাইডেও লিখতে পারো। যেটা লিখবে সেটাই তোমাদের সঠিক হবে, এটা দুভাবেই লেখা যেতে পারে। এবার চলে আসি ভেলোসিটি দিয়ে কিভাবে প্রকাশ করব বা কিভাবে মনে রাখবো। আমরা এখানে লিখব v2/v1, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই প্রথম মাধ্যমে আলোর বেগ। এটা কিভাবে হয়? কারণ আমরা জানি প্রতিসরাঙ্ক c/v, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ এবং সেই মাধ্যমে আলোর বেগের রেশিওকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। তোমরা যদি এইভাবে লেখো, আচ্ছা আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো n1 2, অর্থাৎ এখানে আমরা কি লিখব? প্রথমেই শূন্য মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমে আলোর গতিবেগ অর্থাৎ v1, শূন্য মাধ্যমে আলোর বেগ c ডিভাইডেড বাই v2। ফি ক্যান্সেল আউট হলে আমরা এখান থেকে কি পাবো? v2/v1। তোমরা সহজভাবে এরভাবে মনে রাখতে পারো। যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম চাই, তাহলে দ্বিতীয় মাধ্যমের ভেলোসিটি ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের ভেলোসিটি হবে। অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি লাস্ট কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখের ক্ষেত্রে দূরের বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনার উপর, রেটিনার সামনে, রেটিনার পিছনে, অন্ধবিন্দুতে। আচ্ছা, প্রথমে আমরা জানবো দূরের দৃষ্টি সম্পন্ন চোখের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দূরের দৃষ্টি কি থাকবে? আমাদের স্পষ্ট থাকবে, দূর দেখতে অসুবিধা হবে না, কাছে দেখতে অসুবিধা হবে, অর্থাৎ কাছের দৃষ্টি কি হবে? আমাদের অস্পষ্ট হবে, অস্পষ্ট হবে। তাই তো, কাছের দৃষ্টি আমাদের অস্পষ্ট হবে। বোঝা গেছে? কাছের দৃষ্টি আমরা দেখতে পাবো না, দূরের দৃষ্টি আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। তার মানে এই, আচ্ছা তোমরা আরেকটা কথা বলো, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখের ক্ষেত্রে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করি? এই ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। এবং এটির সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হবে রেটিনার পিছনে, অর্থাৎ অপশন নাম্বার সি হলো এর সঠিক উত্তর। এর সাথে সাথে
আমাদের 10টি কোশ্চেনও শেষ করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং তোমরাও এই প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে নেক্সট দিন।